ময়মনসিংহে ওএমএস এর বিপুল পরিমাণ গম আত্মসাতের চেষ্টা, কাগজে কলমে উত্তোলন দেখানো হলেও মিলেছে গুদামে সিলগালা না করেই ফিরলেন ম্যাজিস্ট্রেট। এটা আপনার বৃহস্পতিবারের সন্ধ্যায় আসছে, আপনি ধরুন শুক্রবার শনিবার গেছে, আজকে রবিবার মানে অফিস খোলা, এখানে শুরু চলতেছে। 45 জন এখনো যায় না, কিন্তু ওনারা দাবি করছেন যথাযথ সময়ে যাবে। আমরা দেখলাম যে যেগুলো যাওয়ার কথা টাইমলি দেরি হচ্ছে একটু। লালমনিরহাট সীমান্ত দিয়ে আবারও বিএসএফ এর পুশিং চেষ্টা অব্যাহত রয়েছে, প্রতিহত করেছে বিজিবি। বিভিন্ন সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। নাটোরের ইসলামপুর গ্রামে কবিরাজি চিকিৎসা নামে রমরমা ব্যবসা, অপচিকিৎসার অভিযোগ থাকলেও নীরব প্রশাসন। এই টাকাটা যদি ডাক্তারের সাথে হলে চিকিৎসা হতো, আল্লাহ আমি একটু ভালো হতো। তারা তো আসলে চিকিৎসার জন্য কোনোভাবে সনদপ্রাপ্ত না। তাদের এই অপচিকিৎসার ফলে যেসব ঘটনা ঘটবে, প্রথমত হচ্ছে পঙ্গুত্ব বরণ করবে, স্থায়ীভাবে তারা হচ্ছে কর্মক্ষমতা হারাবে। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলাম, এবার বিস্তারিত। ময়মনসিংহের কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারে নির্দিষ্ট মজুদের বাইরে মিলেছে 250 মেট্রিক টন গম। তবে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালালেও রহস্যজনক কারণে তা সিলগালা না করেই স্থান ত্যাগ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতে প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে। ঘটনা ধামাচাপা দিতে গোডাউন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট মিল মালিকের বক্তব্যেও মিলেছে চরম গরমিল। এই খাদ্যশস্য ওএমএস কর্মসূচির মাধ্যমে স্বল্প মূল্যে দরিদ্র মানুষের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ ছিল। রোববার বিকেলে ময়মনসিংহের কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারে আকস্মিক অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় 30 নম্বর গোডাউনে তল্লাশি চালিয়ে মেলে 250 মেট্রিক টন গম। তবে অফিসিয়াল স্টক রেজিস্টারে নেই বিপুল পরিমাণ গমের কোনো হিসাব। গত 8 জুন জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাসানের স্বাক্ষরে দুটি উপবরাদ্দের আদেশে তালুকদার ফ্লাওয়ার মিলের নামে 380 মেট্রিক টন গম বরাদ্দ করা হয়। শর্ত অনুযায়ী 11 জুনের মধ্যে এই গম উত্তোলন করার কথা, কিন্তু নথিপত্র বলছে নির্ধারিত সময়ে 380 মেট্রিক টন গম বুঝে পেয়েছে তালুকদার ফ্লাওয়ার মিল। অভিযোগ, কাগজে কলমে গম উত্তোলন দেখানো হলেও বাস্তবে 250 মেট্রিক টন গম সরকারি গোডাউনেই রেখে দেওয়া হয়েছিল। লক্ষ্য ছিল সরকারি গম বাইরে চড়া দামে বিক্রি করে অর্থ হাতিয়ে নেয়া। অবশ্য বিষয়টি নিয়ে গোডাউন ইনচার্জের দাবি ভিন্ন। আমরা মাল দিতে পারতাম, তারা গাড়ি দেয় নাই, এই জন্যই আমাদের নিয়মের ব্যত্যয় ঘটছে আর কি, এটা তাদের ব্যর্থতা। খাদ্য সংরক্ষণাগারের ব্যবস্থাপকের দাবি, 11 জুন বৃহস্পতিবার হওয়ায় একদিনে পুরো মালামাল ওই মিলকে বুঝিয়ে দেওয়া সম্ভব হয়নি, তাই বাকি গম গোডাউনে রয়ে গেছে। এখানে এখনো কিছু রয়ে গেছে, জাস্ট এইটুকুই। এটা আপনার বৃহস্পতিবারের সন্ধ্যায় আসছে, আপনি ধরুন শুক্রবার শনিবার গেছে, আজকে রবিবার মানে অফিস খোলা, এখানে শুরু চলতেছে। যমুনা টিভির হাতে আসা নথি বলছে 12 ও 13 জুন শুক্র ও শনিবার বন্ধের দিনও গোডাউনের কার্যক্রম চলছিল। এসব তথ্যের সত্যতা যাচাইয়ে তালুকদার ফ্লাওয়ার মিলের মালিক মোশাররফ হোসেনের সাথে যোগাযোগ করা হয়। বেরিয়ে আসে খাদ্য সংরক্ষণাগার ব্যবস্থাপকের দেয়া তথ্যের চরম অমিল। মোশাররফ হোসেন প্রথমে দাবি করেন তিনি 380 মেট্রিক টন গমের পুরো চালানি বুঝে পেয়েছেন, পর মুহূর্তেই সুর পাল্টান। আমার এই সেকশনের আলাদা লোক আছে, কথাটা কি কইছে বুঝছেন? এখন মাল বাকি আছে কিনা 5 টন 10 টন বা 20 টন বাকি আছে কিনা, না টোটালটা আয়া পড়ছে, এটা আমার একটু দেখে তারপরে আপনাকে আমার বলতে হবে। বিষয়টি নিয়ে গোডাউন ইনচার্জের সাথে সাংবাদিকদের কথা বলতে বাধা দেন ব্যবস্থাপক এরশাদুর রহমান খান। উল্টো পুরো দায় চাপিয়ে দেন মিল মালিকের ঘাড়ে। আচ্ছা ঠিক আছে, যাও বাইরে বলুন। অভিযানের এক পর্যায়ে উদ্ধারকৃত 250 মেট্রিক টন গম সিলগালা না করেই গোডাউন এলাকা ত্যাগ করতে থাকেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অনিয়মের কথা স্বীকার করলেও বিস্তারিত বলতে রাজি হননি।
250 বস্তা যেটা মালিক না সেটা হচ্ছে 180 টন যাওয়ার কথা একজনের পক্ষে। ওনাদের কিছু 45 টন এখনও যায় না, কিন্তু গাড়িতে লোড করা আছে 20 টন। ওনারা দাবি করছেন যথাযথ সময়ে যাবে। আমরা দেখলাম যে যেগুলো যাওয়ার কথা টাইমলি দেরি হচ্ছে একটু। অভিযোগ, একটি প্রভাবশালী চক্রের চাপে অভিযানের সময় ব্যবস্থা নিতে পারেনি প্রশাসন। সংশ্লিষ্টদের দাবি, সরকারি খাদ্যশস্য আত্মসাতের চেষ্টার সঠিক তদন্ত হোক। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। দেশের বিভিন্ন সীমান্তে পুশিনের চেষ্টা অব্যাহত রেখেছে বিএসএফ। তবে বিজিবির শক্ত অবস্থানের কারণে বর্ডারে জড়ো করা মানুষদের ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্ত দিয়ে 3 জনকে এপারে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এ সময় 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিজিবি এবং স্থানীয়রা জানায়, গতরাতে শ্রীরামপুর সীমান্ত দিয়ে সার্চ লাইট বন্ধ করে 3 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা প্রতিরোধ শুরু করলে 2টি ককটেল বিস্ফোরণ ঘটায় বিএসএফ। পরে বিজিবির বাধার মুখে তাদের আবারও ভারতে অভ্যন্তরে ফেরাতে বাধ্য হয় বিএসএফ। কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে বিএসএফ এর পুশিনের চেষ্টায় শূন্য রেখায় আটকা পড়েছে 9 নারী, পুরুষ এবং শিশু। বিজিবি জানায়, রোববার ভোরে আসাম রাজ্যের ঝালুরচর সীমান্ত দিয়ে তাদের পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধে তা ব্যর্থ হয়। ফলে 24 ঘন্টা ধরে তারা সেখানে আটকে রয়েছেন। এ নিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। এদিকে জয়পুরহাটের হাটখোলা সীমান্ত থেকে এক বৃদ্ধকে সরিয়ে নিয়েছে বিএসএফ। স্থানীয়রা জানান, গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃদ্ধকে ভারতীয় সীমান্তে বসিয়ে রাখা হয়। পরে রাত 9টার দিকে তাকে সরানো হয়। চুয়াডাঙ্গার দামুরহুদার দর্শনা সীমান্তে জড়ো করা 11 জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। সীমান্তে শূন্য রেখা থেকে তাদেরকে সরিয়ে নেওয়া হয়। এর আগে রোববার ভোরে দর্শনা সীমান্ত দিয়ে শিশু এবং নারীসহ 11 জনকে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবির টহলরত সদস্যরা গ্রামবাসীদেরকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলে। বাধ্য হয়ে শূন্য রেখার ভারতীয় অংশে ভুক্তভোগীদের নিয়ে যায় বিএসএফ। কুড়িগ্রামের রৌমারী সীমান্ত এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। তিনি রয়েছেন জামালপুরে। সাগর, সীমান্ত এলাকার চিত্র কেমন দেখছেন, আর শূন্য রেখার অবস্থান করা 9 জনের বিষয়ে নতুন কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা? মারফি, দেখুন, নতুন তথ্য বলে এখন পর্যন্ত তেমন কোনো তথ্য আমরা হাতে পাইনি। অর্থাৎ আগে যেমন ছিল ঠিক তেমনটাই আছে। আমার পেছনে ঠিক দেখতে পাচ্ছেন, এটি কুড়িগ্রামের রৌমারী সীমান্তের যে এলাকাটাই রয়েছে সেই এলাকায়। এখানে হচ্ছে গত রোববার অর্থাৎ গতকাল থেকে এখন পর্যন্ত প্রায় 30 ঘন্টা হতে চললো এই নোম্যান্স ল্যান্ডে কিন্তু তারা অবস্থান করছে। আমরা কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছেছি। এখানে যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি যে দুর্গম একটি এলাকা, সেই এলাকায় কিন্তু বিজিবির পক্ষেও কিন্তু টহল দেওয়া খুব কষ্টসাধ্য। সেই জায়গা থেকে গতকাল যে স্থানীয় মানুষরা রয়েছেন যে এই গয়টাপাড়া এলাকায়, তারা কিন্তু স্থানীয় মানুষরা কিন্তু এখানে এসে প্রথমত তারা দেখতে পায়, তারপরে বিজিবিকে খবর দেয়। বিজিবিরা এসে কিন্তু পরবর্তীতে বিএসএফ এর সাথে কয়েকবার আলোচনা করে, কিন্তু এটির কোনো সুরাহা হয়নি। আমরা জানতে পেরেছি যে এই সীমান্ত দিয়ে হচ্ছে 2 জন শিশু, 1 জন নারী ও 3 জন যুবক এখানে রয়েছে। এর পাশাপাশি কিন্তু আরেকটি সীমান্ত এলাকায় কিন্তু আরো 3 জন যুবক রয়েছে। আমি যেই স্থানটিতে রয়েছি এটি হচ্ছে গয়টাপাড়া এলাকা, সীমান্ত এলাকায়। এই স্থানে এখন পর্যন্ত 6 জন রয়েছে। একটি বিষয় মারফি বলে রাখি যে অমানবিকতার যে একটি স্পষ্ট ছাপ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কারণ এই তপ্ত রোদে কিন্তু একটি 4 মাসের শিশু আছে সেখানে, 4 বছরের বাচ্চাও আছে সেখানে, পাশাপাশি একটা নারীও আছে। গতকাল থেকে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের যে স্থানীয় বাসিন্দারা রয়েছে তারা কিন্তু তাদের কাছে গিয়ে নানাভাবে খাবার দেওয়া সহ, পানি দেওয়া সহ নানাভাবে কিন্তু তারা সেগুলো কিন্তু ব্যবস্থা করছেন। আমরা এখনো কিছুক্ষণ আগে দেখতে পেলাম যে তাদেরকে খাবার দেওয়া হয়েছে, এবং কি এখন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে বিএসএফ এর যে কর্মকর্তা অর্থাৎ যে সদস্যরা রয়েছে তারা কিন্তু এসে কথা বলছে, পাশাপাশি স্থানীয় বাংলাদেশের মানুষরা কিন্তু এখানে এসে জড়ো হয়ে কিন্তু সেগুলো দেখছেন। তো সবশেষ বিজিবির পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে, কয়েকবার আলোচনা করা হয়েছে, কিন্তু এটির কোনো সুরাহা কিন্তু এখনো আসেনি। তবে বিজিবি এবং কি স্থানীয় বাসিন্দারা বদ্ধপরিকর কোনোভাবেই যেন পুশিন যে চেষ্টা করা হয়েছে বারবারই, সেটি কিন্তু তারা রুখে দিবে, এবং কি তাদের বিষয়ে কিন্তু যে সিদ্ধান্ত আসবে সেটা কিন্তু পরবর্তীতে জানানোর কথাও তারা বলছেন। মারফি। সাগর, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। খুলনায় মসজিদে ঢুকে গুলি বর্ষণ ও 2 জন আহতের ঘটনায় মামলা হয়নি এখনো, আটকও নেই কেউ।
রোববার ফজরের নামাজের পর নগরীর দৌলতপুরের উজোপাড়িক ও বিদ্যুৎ জামে মসজিদে ঢুকে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে আহত হন মসজিদ কমিটির সেক্রেটারি এবং ব্যবসায়ী লোকমান হাকিম এবং স্থানীয় আলম শেখ। উন্নত চিকিৎসার জন্য দুজনকে ঢাকায় আনা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই হামলার ঘটনা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্মকর্তারা। নাটোরের লালপুর উপজেলার ইসলামপুর গ্রাম, যা গোবরবাড়ি হাড়ভাঙা কবিরাজের গ্রাম নামে বেশি পরিচিত। এই গ্রামের এক একটি বাড়ি যেন হয়ে উঠেছে এক একটি হাসপাতাল। দেশের নামি দামি স্থানে চিকিৎসা না নিয়ে হাড়ভাঙা রোগীরা চিকিৎসা নিচ্ছেন এখানে। প্রশাসনের নাকের ডগায় অনুমোদনহীন শতাধিক চিকিৎসা কেন্দ্র কি করে দিনের পর দিন চলছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। পায়ের হাড়ভাঙা রোগীর এক্স-রে রিপোর্ট দেখে চিকিৎসা শুরু করেছেন কবিরাজ আব্দুল মান্নান। প্রথমে তেল মালিশ, তারপর পায়ে গাছ বেঁধে দেওয়া হয় পাতা থেরাপি। শুধু আব্দুল মান্নানই নন, এই পদ্ধতিতে সকল ধরনের জটিল কঠিন হাড়ভাঙা রোগীর চিকিৎসা করেন একই গ্রামের শতাধিক ব্যক্তি। গ্রামের প্রবীণরা জানান, ৮০-র দশকে বিনা পয়সায় কবিরাজি শুরু করেন গ্রামের আবুল হোসেন। তার মৃত্যুর পর ধীরে ধীরে গ্রামটির ভ্যান চালক দিনমজুরও নিজ বাড়িতে হাসপাতাল খুলে কবিরাজ বনে যান। মান্নান কিন্তু আমাদের বাড়িতে কাজ করতেছিল এক সময়, দীর্ঘদিন কাজ করেছে। আস্তে আস্তে ২০ টাকা থেকে ১০০ টাকা। আর এইসবগুলো দেখে যে এই গ্রামের ভ্যানালা বা সাধারণ জনগণ তাবলের বাড়িতে সব গাছ ছিল, সব গাছ গুছা লিজে চুরি করে লিজে লাগা, ওরাও শুরু করে। এখন গ্রামটিতে কবিরাজের সংখ্যা শতাধিক। এখানে দেশের বিভিন্ন জেলা থেকে চিকিৎসা নিতে আসছেন হাড়ভাঙা রোগীরা। তারপর রীতিমতো চুক্তি করে মাসব্যাপী কবিরাজদের বাড়িতে থেকেই চলে চিকিৎসা। রোগী ও তাদের স্বজনদের কথায় মেলে এর সাথে জড়িয়ে থাকা দালাল চক্রের ইঙ্গিত। আমার নাম হচ্ছে সুমন, বাসা আমার দর্শনা। আমার ঢাকাতে অ্যাক্সিডেন্ট হয়েছে মোটরসাইকেলে। আমরা এখানে নিয়ে আসি ১ মাসের কন্ট্রাক্টে ১৮,০০০ টাকা কন্ট্রাক্ট। আমরা এখানে আমাদের বাড়ির কাছে লোক আছিল, তারা হাত পা ভাঙেছিল, এখানে এসে সারিয়েছিল, তাই আমরা এখানে এসেছি। এই টাকাটা যদি ডাক্তারের সাথে তাহলে চিকিৎসা হতো, আল্লাহ আমি একটু ভালো হতো। কবিরাজদের কথায় মেলে বিস্ময়কর আরও তথ্য। তাদের মধ্যে অনেকে হাড় ভেঙে গুঁড়ো হওয়া রোগীকে নিমিষেই সুস্থ করে দেন। আবার কেউ কেউ ঝাড়ফুঁক, তেল মালিশ আর পাতা দিয়ে ভাঙা হাড় জোড়া লাগান। কেউ বা হাড় ভাঙা চিকিৎসার কাজে ব্যবহৃত গাছ না চিনেই কবিরাজ বনে গেছেন। ২০০৪ সাল থেকে আমি কর্মজীবী, এই কর্মে লিপ্ত। ভাঙা যেখানকার ভাঙাই হোক, ভাঙা আমি জোড়া দিই। হ্যাঁ, ২০,০০০ আছে, ৩০,০০০ আছে, ২৫,০০০ ভাঙার পর মেসেজ করে আপনাদের টাকা মালা যা আছে সব দিন। পাতার নাম আমার জানা নাই, তবে আমাদের পূর্বপুরুষ থেকে এটা চলে আসতেছে। চিকিৎসকরা বলছেন, কবিরাজি পদ্ধতিতে হাড় জোড়া লাগানোতে কিছু ঝুঁকি রয়েছে। অনেক ক্ষেত্রে গ্যাংগ্রিন হয়ে যায়, পরে হাত পা কেটে ফেলতে হয়। অনেক সময় ভুল ব্যান্ডেজের কারণে হাত বা পা কার্যকারিতা হারায়। তারা তো আসলে চিকিৎসার জন্য কোনোভাবে সনদপ্রাপ্ত না, তারা চিকিৎসার এই প্রসিডিউরও জানেন না। তাদের এই অপচিকিৎসার ফলে যেসব ঘটনা ঘটবে, প্রথমত হচ্ছে পঙ্গুত্ব বরণ করবে, স্থায়ীভাবে তারা হচ্ছে কর্মক্ষমতা হারাবে। এসব অপচিকিৎসার বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ সুপারের। যদি কোনো সংক্ষুব্ধ ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি আমাদের কাছে অভিযোগ করে, এইটা আমি যতক্ষণ আছি নাটোরে, অবশ্যই সেটার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ২০২১ সালে গ্রামটিতে সমন্বিত অভিযান চালিয়েছিল সিভিল সার্জন অফিস, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। এর কিছুদিন অপচিকিৎসা বন্ধ থাকলেও সঠিক নজরদারির অভাবে আবার সেই অপতৎপরতা পুরোদমে শুরু হয়। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। বরগুনায় সম্প্রতি বেশ কিছু হত্যাকাণ্ড এবং মরদেহ উদ্ধারের ঘটনায় আতঙ্কিত জনগণ। বেড়েছে মাদকের বিস্তারও। সচেতন নাগরিকরা বলছেন, এভাবে চলতে থাকলে প্রশাসনের উপর সাধারণ মানুষের অনাস্থা আসতে পারে। আর পুলিশের কর্মকর্তারা বলছেন, সন্ত্রাস দমন এবং মাদকের বিস্তার রোধে অভিযান জোরদার করেছে তারা। ৭ জুন সন্ধ্যা ৬:৫৫। সিসি ক্যামেরায় দেখা যায় বরগুনা সদর উপজেলার গৌরীচন্না এলাকায় সড়কের পাশে একটি চায়ের দোকানে বসে আছেন স্থানীয় ব্যবসায়ী শামীম। সেখানেই রাত ১০টা পর্যন্ত অবস্থান করেন তিনি। পরে স্থানীয় বাজারের দিকে চলে যেতে দেখা যায় শামীমকে। পরদিন সকালে বাজার সংলগ্ন বড়খাল থেকে উদ্ধার হয় শামীমের মাথাবিহীন মরদেহ। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী রেক্সোনা অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করলে সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করে পুলিশ।
আমার বাবার মাথাটা আমি পাইলাম না, আর দাফন দিতে পারলাম না। মাথা উদ্ধার করে দিতে হবে, সেটাই আমি দাবি করি। আর আমার বাবাকে যারা মারছে তাদের বিচার চাই, তুমি যারা তাদের আমি ফাঁসি চাই। 12 জুন বিকেলে সদর উপজেলার বদরখালী ইউপি সদস্য গোলাম মোস্তফাকে কুপিয়ে আহত করার জেরে অভিযুক্তকে পিটিয়ে হত্যা করা হয়। পুলিশ জানায় সন্ত্রাসী গ্রুপ কালু বাহিনীর প্রধান ইব্রাহিম হোসেন কালু জেল থেকে মুক্তি পেয়ে আবারও শুরু করে সন্ত্রাসী কর্মকাণ্ড। বাধা দিলে মোস্তফাকে কুপিয়ে আহত করে কালু ও তার সহযোগীরা। এ সময় তাদের ধাওয়া করে গ্রামবাসী। পিটুনি দিলে ঘটনাস্থলেই নিহত হন কালু। ওই রাতেই পাথরঘাটায় মিজানুর রহমান নামে এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়। সম্মিলিতভাবে বরগুনা জেলা প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, সকলে সম্মিলিতভাবে এই যে আজকের যে আইনশৃঙ্খলার অবনতি, সেটা উন্নতি না করতে পারলে আমরা ভালো থাকার সুযোগ আমাদের নাই। উদ্যোগটা আসলে যথাযথভাবে হচ্ছে না। বিশেষ করে তদন্তের মাধ্যমে যে কারণ উদ্ঘাটন করবে, কারণগুলো উদ্ঘাটিত হচ্ছে না। এবং সর্বশেষ যে মাথাবিহীন লাশটি উদ্ধার হলো, সেইটারও কোনো ক্লু আসলে প্রশাসন খুঁজে বের করতে পারছে। পুলিশের দাবি হত্যাকাণ্ডের এসব ঘটনা বিচ্ছিন্ন, যার বেশিরভাগের তদন্ত চলমান। এছাড়া অপরাধ দমনে যৌথ অভিযান পরিচালনা হচ্ছে বলেও জানায় তারা। চিহ্নিত মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, তারপরে রাস্তাঘাটে যে উঠতি বয়সী যারা টিনেজার আছে, যাদেরকে বলা হয় কিশোর বা কিশোর গ্যাং, তারপরে হচ্ছে আপনার যারা মোটরসাইকেল নিয়ে রাফ ড্রাইভ করে, তারপরে আপনার ডাকাত, চোর, ছিনতাইকারী, দস্যুতার সঙ্গে যারা সম্পৃক্ত, আমাদের কাছে তালিকা আছে এবং সেই তালিকা আপডেট করে আমরা কিন্তু প্রতিদিন 6 থানাতে অভিযান পরিচালনা করছি। চলতি বছরের শুরু থেকে একের পর এক হত্যাকাণ্ড এবং মরদেহ উদ্ধারের ঘটনায় জনমনে তৈরি হয়েছে অজানা আতঙ্ক। সাইফ আহমেদ, যমুনা নিউজ। 2 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 2 জনের, আহত হয়েছেন বেশ কয়েকজন। ফরিদপুরের ভাঙ্গায় কাভার্ড ভ্যানের চাপায় মারা গেছেন ভ্যানের এক যাত্রী। ভোরে উপজেলার পূর্ব হাসামদিয়া এক্সপ্রেসের পাশের সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকা থেকে ভাঙ্গাগামী কাভার্ড ভ্যানটি বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন ভ্যানের যাত্রী, আহত হন চালক। এদিকে মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে 1 জনের, আহত হয়েছেন 4 জন। গোপালগঞ্জে ট্রাকসহ বেলি ব্রিজ ভেঙে পড়ায় টেকেরহাট ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে বন্ধ রয়েছে যান চলাচল। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে এই রুটে চলাচলকারীদের। সকাল থেকে ভেঙে যাওয়া বেলি ব্রিজটি পুনর্নির্মাণের কাজ শুরু করেছে সড়ক বিভাগ। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কাজ শেষ করার আশা কর্মকর্তাদের। পড়ে যাওয়া একটি ট্রেনে তোলার চেষ্টা চলছে। এর আগে রোববার সকাল 8টার দিকে বালু ভর্তি একটি ট্রাক শহরের দিকে থেকে ঘোনাপাড়ার দিকে যাচ্ছিল। শহরের পাচুরিয়া এলাকায় বেইলি ব্রিজটি পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এ সময় একটি ইজি বাইক এবং একটি বাইসাইকেলও পড়ে যায়, আহত হন 3 জন। আজ থেকে আনুষ্ঠানিকভাবে বাজারে আসতে শুরু করেছে জিআই পণ্য রংপুরের হাড়িভাঙা আম। দুপুরে মিঠাপুকুরের পাদাগঞ্জ হাটে আনুষ্ঠানিকভাবে বাজারজাত উদ্বোধন করবেন জেলা প্রশাসক। এর মধ্যে হাটে আসতে শুরু করেছে আম। স্থানীয় ব্যবসায়ী ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে এসেছে পাইকারি ব্যবসায়ীরাও। অনলাইন ব্যবসায়ীদের আনাগোনা বেশি। বৃষ্টির কারণে কাদাময় হয়ে উঠেছে হাট এলাকা, ফলে বেচা বিক্রিতে শুরুর দিনেই বিড়ম্বনায় পড়েছেন ক্রেতা বিক্রেতারা। আকারভেদে 1400 থেকে 1800 টাকা মন দরে বিক্রি হচ্ছে। কৃষি বিভাগের দাবি, এবার ফলন কম হলেও আকার বড় হওয়ায় ন্যায্য দাম পাবেন চাষিরা। কাশের কারণে একটু বাজারের সমস্যা হয়েছে, আর তাছাড়া এবার আমের দামে কম। শুরুর দিকে ভালো ছিল, এখন বর্তমান বৃষ্টি আসছে, বৃষ্টির কারণে একবারে মানে বাজার ডাউন হয়ে গেছে। আমের গুণগত মান অনুযায়ী যে দাম হওয়া দরকার, এটা মনে হয় এবার মানসম্মত হচ্ছে না আর কি। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।